রেকর্ডটা একটু দেরি হয়েছে করতে। যাই হোক, আমাদের যেটা বললাম যে অ্যান্ড এর কাজ হচ্ছে সবগুলো ট্রু অ্যান্সার দিলে সে রিটার্ন করবে ট্রু। আচ্ছা, তো এখন আমরা যদি চিন্তা করি, আমরা এইখানে একটা ফর্মুলা আমার শেষ হয়েছে, শুধু লেন ফর্মুলা। ইকুয়াল দিলাম 6 ডিজিট যেন হয়, কমা দিয়ে সেকেন্ড ফর্মুলায় চলে যাব। সেকেন্ড ফর্মুলাটা ব্যবহার করব কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন। কাউন্ট ইফ দেওয়ার পরে আমাদের ন্যাচারালি কী ছিল কাউন্ট ইফের সূত্র? আমরা প্রয়োজনে এটা একটু কাট করে আমরা একটু এটা ক্লোজ ক্যান্সেল করে দিই, কাউন্ট ইফটা দেখে আসি। কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন, প্রথমে রেঞ্জ কমা ক্রাইটেরিয়া, এরপর ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে কাউন্ট ইফের কাজ। তো আমরা যেহেতু এইটুকু সিলেক্ট করে আমরা ডাটা ভ্যালিডেশনে আসছি, সেখান থেকে কাস্টমে আসছি এবং এই ফর্মুলা পর্যন্ত আসছি। কাউন্ট ইফের পরের কাজ হচ্ছে কি, প্রথমে রেঞ্জটাকে সিলেক্ট করা। এই হচ্ছে আমার রেঞ্জটাকে সিলেক্ট করলাম। রেঞ্জটাকে সিলেক্ট করে যেহেতু আমরা এই জায়গাটাতে ফিক্সড রাখবো, যে কারণে আমরা একটু লক করে দিই। ফাংশন 4 ক্লিক করলে লক হয়, আমরা প্রত্যেকে জানি। কমা দিয়ে এই প্রথম সেলটাকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ দিলাম। তো এই কাউন্ট টিপের কাজ কি হলো? কাউন্ট টিপ দ্বারা বোঝা যাচ্ছে, মানে বোঝানো হচ্ছে যে আমার এখানে যে নাম্বারটা হচ্ছে সেটা কতবার হচ্ছে, এই বিফোর ঘরে বা এই রেঞ্জের মধ্যে যে নাম্বারটা হবে সেটা কতবার হবে। এটা আমরা একটু ব্যবহার করি লেস দ্যান 2, যেন 2-এর নিচে হয়, মানে একবার হয়, সর্বোচ্চ একবার। তো এরপরে ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার আমরা একটু চিন্তা করি এই ফর্মুলাটা কীভাবে কাজ করবে। অ্যান্ড ফর্মুলা নর্মালি যেভাবে অ্যান্ড হয়, অ্যান্ডের ব্র্যাকেট ওপেন এটা, অ্যান্ডের ব্র্যাকেট ক্লোজ এটা। অ্যান্ডের প্রথম ফর্মুলা হচ্ছে, প্রথম লজিক্যাল টেস্ট হচ্ছে এটা, দ্বিতীয় লজিক্যাল টেস্ট হচ্ছে এটা। প্রথম লজিক্যাল টেস্টে যা হবে সেটা যেন 6 ডিজিটের সমান হয়। দ্বিতীয় যে লজিক্যাল টেস্ট এটাই যেটা হবে সেটা যেন 2টার নিচে হয়। এটা বোঝানো হয়েছে। এটুকু বুঝছেন কিনা প্রত্যেকে? মকসেদ স্যার একটু রেসপন্স করবেন। আর হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, আমি ওটা কেটে দিছি মনে হয়, কেটে গেছে। যাই হোক, আবার একটু যাব ওখানে এক এক করে। মকসেদ স্যার, আচ্ছা ওকে, আমরা যাই ওই আবার একটু একইভাবে দেখি। এইটুকু সিলেক্ট করলাম, ডাটা ভ্যালিডেশনে যাব, কাস্টম ফর্মুলা হবে প্রথমে অ্যান্ড দিয়ে শুরু, অ্যান্ডের ব্র্যাকেট ওপেন, লেনের ব্র্যাকেট ওপেন, এই সেল ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল যেন হয় 6 ডিজিট, কমা কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন। কাউন্ট ইফের ফর্মুলার প্রথম হচ্ছে রেঞ্জ সিলেক্ট করা, রেঞ্জটাকে লক করে দিলাম, কমা প্রথম সেলটাকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। কাউন্ট ইফের কাজ শেষ, সেটা যেন লেস দ্যান 2 হয়, ব্র্যাকেট ক্লোজ। এই হচ্ছে মূলত আমার ইউনিক আইডি অ্যান্ড ডিজিট ভ্যালিডেশন, দুইটাই হয়ে যাচ্ছে এখানে। 6 ডিজিটের বেশি হবে না, একটা নাম্বার দুইবার হবে না। জাস্ট ওকে ক্লিক করলাম। স্যার এখানে যে লেস দেন 2 ব্যবহার করছি, এখানে আমি যদি ইকুয়াল 1 ব্যবহার করি তাও ইকুয়াল হতো, ওয়ান হয়তো ব্যবহার বুঝছে। করলে হবে, হ্যাঁ ইকুয়াল ওয়ান ব্যবহার করলে হবে। ইকুয়াল ওয়ান মানে বোঝা যাচ্ছে যে একটাই হবে, কিন্তু আপনি এন্ট্রি দেননি একটা, যে কারণে একটাই, মানে একটাও এন্ট্রি দেননি এখন পর্যন্ত, কিন্তু আপনি বলে দিচ্ছেন একটাই হবে। তখন যুক্তি অনুযায়ী এই জায়গাটায় তখন সঠিকভাবে, মানে একটা ডাটা এন্ট্রি করতে গেলে সেখানে একটা ওয়ার্নিং দিতে পারে। এই জন্য আমরা লেস দেন 2 ব্যবহার করব। যদিও ইকুয়াল 1 ব্যবহার করলে হবে, কিন্তু ওয়ার্নিং দেওয়ার চান্স থেকে যায়। তো আমরা একটু এখানে দেখি, 6 ডিজিট করেছি, 1 2 3 4 5 6 দিলাম, এন্টার দিলাম, হয়ে যাচ্ছে। 1 2 3 4 5 6 7 দিলাম, হচ্ছে না। 1 2 3 4 5 পর্যন্ত দিলাম, তাও হচ্ছে না। যদি আমরা 1 2 3 4 5 6 দেই, এবার তাও হচ্ছে না। তার মানে কি আমাদের ইউনিক হয়ে গেছে না? আমরা যদি 7 দেই তাহলে নিচ্ছে, 1 2 3 4 5 6, 8 দেই তাও নিচ্ছে। আচ্ছা, আর নাম্বার ডিজিট লেন্থ বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে। 1 2 3 4 5 8 দিচ্ছি, এটাও নিচ্ছে। কিন্তু এই সেম ডাটাটা আবার যদি দেই,
তাও নিচ্ছে না। তার মানে এক আইডি দ্বিতীয় জনের ক্ষেত্রে আর সম্ভব না। আমাদের ইউনিক দরকার ছিল, ইউনিক করেছি, 6 ডিজিট ভ্যালিডেশন ছিল, 6 ডিজিট করেছি। তো একটু সম্পূর্ণটা সিলেক্ট করে আমাদের যেহেতু 6টা নিউমারিক ডিজিট রাখতে বলছে এবং একটা রাখতে বলছে ই, আমরা ইটা এভাবে না রেখে, মানে ওই ডিজিট ভ্যালিডেশন না রেখে আমরা হোম বাটন থেকে আমরা এই নাম্বার ফরম্যাটিংটা জানি না, এখান থেকে আমরা কাস্টমে যেতে পারি, মোর নাম্বার ফরম্যাট থেকে কাস্টম, এবং এই জেনারেল এটাকে বাদ দিয়ে আমরা ইনভার্টেড কমা ই ইনভার্টেড কমা ক্লোজ অ্যান্ড একটা হ্যাশ দিয়ে ওকে ক্লিক করতে পারি। তো তাহলে দেখা যায় যে আমি যে ডিজিট যাই লিখি সেটার পূর্বে একটা ই চলে আসছে। ই বাদ দিয়ে যদি আমি একটা এফ দিয়ে আমি ওইভাবে লেখার চেষ্টা করি তাহলে এন্ট্রি নেবে না। এই যেটুকু এটাই এনাফ। ডিজিট ভ্যালিডেশন বলতে এটুকুই বোঝায়। স্যার এখানে তো লেন্থ তখন 7 হয়ে গেল। হ্যাঁ 7 হয়ে গেল। এখানে 7 হয়ে গেলে এই মুহূর্তে আমাদের লেন্থ কিন্তু 6, কিন্তু একটা ই এক্সট্রা আছে, সব মিলিয়ে 7। আমাদের প্রশ্নে বলা হয়েছে যে 6 ডিজিট নিউমারিক, টোটাল 7 ডিজিট হবে। ই হবে ক্যারেক্টার, মানে ই হবে নর্মালি একটা লেখা। তো বুঝতে পারছি স্যার। আমরা ডিজিট ভ্যালিডেশনের ভিতরে মানে ভ্যালিডেশন যখন করেছি ডাটা মেনু থেকে, এটার মধ্যে ই দিতে পারবো না কোনোভাবেই কোনো জায়গায়। এটাই যেভাবে করেছি এভাবেই এনাফ। আর ইটা আমরা দিব এই কাস্টম ফরম্যাট ব্যবহার করে। আমরা সবাই জানি যে আমরা কাস্টম ফরম্যাট ব্যবহার করে ফোন নাম্বারের ডিজিটের আগে +88টা বসানো যায়। আমরা চাইলে 0টা বসাতে পারি। নর্মালি আমাদের 0 বসে না কোথাও। নাম্বার যদি আমি লিখতে চাই 01765112800 নাম্বার লিখলাম, 0টা আমার বসলো না। কিন্তু 0 বসাতে পারি আমরা এটাকে টেক্সট করলে, অথবা এই অ্যারো সাইনে ক্লিক করে কাস্টম থেকে এই জেনারেলের পূর্বে ইনভার্টেড কমা দিয়ে 0 দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করে দিলে হবে। জেনারেল মানেই হচ্ছে একটা @ সাইন দিলেই হয়ে যায়, একটা হ্যাশ সাইন দিলেই হয়ে যায়। নাম্বার লেখার ক্ষেত্রে হ্যাশ সাইন, আর যদি নর্মাল কোনো লেখা লিখি সেক্ষেত্রে @সাইন দিতে পারি। যেমন আমরা পিস কোয়ান্টিটি লিখতে চাই না, অনেক সময় পিস বা টাকা এটা লিখতে চাই, আমাদের ফর্মুলাও কাজ করবে, তার সাথে পাশাপাশি পিস লেখাটাও লিখতে চাই, এমন অনেক সময় হয়। এমন কি করেছেন আপনারা যে পিস লেখাও লিখবেন কিন্তু ফর্মুলাও কাজ করবে? যেমন আমরা পেন, পেন্সিল, মাউস, পিসি কয়েকটা আইটেম লিখলাম, 10 পিস, 20 পিস, 5 পিস, 15 পিস। এখানে অ্যামাউন্ট লিখলাম 10 টাকা পিস, পেন্সিল 20 টাকা পিস, মাউস 300 টাকা পিস, পিসি ধরেন 20,000 টাকা। লাস্টে এটা বাদ দিয়ে দিই এই মুহূর্তে। আমরা যদি এখানে টোটালটা করি, টোটাল এখানে হচ্ছে মানে আইটেম নেম, জাস্ট একটা ঘর করেই ফেলি। এটা হচ্ছে কোয়ান্টিটি, এটা হচ্ছে অ্যামাউন্ট, এটা হচ্ছে টোটাল টাকা, এটা হচ্ছে রিমার্কস। তো টোটালের জায়গায় এই জায়গাটায় আমার ফর্মুলাটা আসবে বা যা হোক আসবে। এইখানে আমি অল্টার ইকুয়াল দিলাম, সমান চলে আসলো। এখানে আমি অল্টার ইকুয়াল দিলাম, অ্যামাউন্ট তো এটা যোগ হবে না, টোটাল টাকা যোগ হবে। এখানে এইটা গুণ অ্যামাউন্ট করলে যেটা হবে এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, এইখানে হবে টোটাল ভ্যালুটা। এটা আমরা মোটামুটি করতে পারি সবাই, কিন্তু এই কোয়ান্টিটিতে যদি 10 পিস লিখি কোনোভাবে, আমার ভ্যালু এরর। 20 পিস লিখলে ভ্যালু এরর। আমরা কি জানি এখানে পিস লেখাটা থাকবে, এদিকে ভ্যালু এরর হবে না, ঠিকঠাক মতো হবে। তো এটার জন্য আমরা কি করতে পারি, এই এরিয়াটুকু সিলেক্ট করে এই
নাম্বার ফরম্যাটিংয়ের এখান থেকে কাস্টমে, মোর নাম্বার থেকে কাস্টমে গেলেও হবে, আর সরাসরি এই সাইনে ক্লিক করলে, কোন সাইনটা, এই সাইনটাকে, আচ্ছা এই সাইনটাকে, এই সাইনটাকে যদি ক্লিক করি তাহলে সরাসরি ওই জায়গাটায় চলে যায়। ওই জায়গায় কাস্টমে গেলাম, জেনারেল লেখাটা চেঞ্জ করে এখানে হ্যাশ সাইন দিলাম, ইনভার্টেড কমা দিয়ে পিস লেখাটা লিখে দিলাম। পিস লেখার আগে একটা স্পেস দিয়ে দিই, এরপরে ওকে ক্লিক করে দিই। দেখেন আমাদের প্রত্যেকটা পিস চলে আসছে, কিন্তু আমাদের ফর্মুলা ঠিক আছে। টাকার অ্যামাউন্টটা সম্পূর্ণ সিলেক্ট করে যদি এবার আমরা একটা কাজ করি, টাকা লিখি, এটা এত টাকা, তাও ভ্যালু ইরর, এটা টাকা লিখি, ভ্যালু ইরর। তো আমরা চাচ্ছি এখানে টাকাও থাকবে কিন্তু অ্যামাউন্টও হবে। এটাও করতে পারি একইভাবে, কাস্টমে গিয়ে জেনারেলের এখানে গিয়ে হ্যাশ সাইনটা দিয়ে ইনভার্টেড কমা একটা স্পেস টাকা, ইনভার্টেড কমা ক্লোজ, টাকা হয়ে গেছে। সেই অনুযায়ী এখানে ওই একই ফর্মেট দিতে পারি, এইখানেও ফর্মেট দিতে পারি। আমাদের পিসের জায়গায় পিস দেখা যাচ্ছে, টাকাও দেখা যাচ্ছে, যোগটাও বা গুণটাও সব ঠিকঠাক আছে। তো এই কাজগুলো আমরা করি সাধারণত এই জায়গাটা ব্যবহার করে কাস্টম ফরম্যাটের মাধ্যমে, অথবা এখানে কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, এগুলোর প্রত্যেকটার ব্যবহার আছে। আমরা আশা করি প্রত্যেকে জানেন এই ব্যবহারটা। তো এইটা ব্যবহার করে আমরা যে কোনো জায়গায় যে কোনো লেখার সাথে অন্য কোনো লেখা অ্যাড করে দিতে পারি। এমনকি এটা দিয়ে আরও অ্যাডভান্স অনেক কাজ করা যায়। এখানে যদি আমরা ডেট লিখি, ডেটটা সেইভাবে ডেট ফরম্যাটে নিয়ে রাখতে পারি, লং ডেটে রাখতে পারি, শর্ট ডেটে রাখতে পারি, অ্যাকাউন্টিং, কারেন্সি বিভিন্নভাবে রাখতে পারি, পার্সেন্টেজ করা যেতে পারে সায়েন্টিফিক তথ্য হিসাবে বা টেক্সট হিসাবে। তো যাই হোক, আমাদের এটা তেমন একটা দেখার কিছু না। আমাদের আইডি নাম্বারটা এভাবে ভ্যালিডেশন করতে হবে। প্রত্যেকটা প্রশ্নেই আইডি ভ্যালিডেশন আছে, আমরা একটু দেখি। একটা প্রশ্ন, এই প্রথম প্রশ্ন স্যালারি শিট, এটাই আমরা দেখলাম। এটা দ্বিতীয় প্রশ্ন, এখানেও আছে মোবাইল নাম্বার ভ্যালিডেশন, প্রোডাক্ট আইডি ডাটা ভ্যালিডেশন, 5 ডিজিট ইউনিক নাম্বার। এটা ছিল ইনভয়েসের ক্ষেত্রে। আমরা যদি ইলেকট্রিসিটি বিল আসি, ইলেকট্রিসিটি বিলে ডাটা রেঞ্জ ভ্যালিডেশন, মিটার নাম্বার আর ইউনিক উইথ ডিজিট ভ্যালিডেশন, এরকম কয়েকটা ভ্যালিডেশন আছে। আমাদের ক্লাস টাইম তো 15 মিনিট বাকি আছে সম্ভবত। যাই হোক, এরপরে যদি চিন্তা করি পরের কোশ্চেন, ওয়েজের শিট। ওয়েজের শিটে ওইটাও এমপ্লয়ি আইডি ইউনিক ডিজিট ভ্যালিডেশন, বাট পিবি ইজ ফিক্সড অ্যান্ড অ্যানাদার 5 ডিজিট আর নিউমারিক। তার মানে এখানে বোঝা গেল কি, পিবি প্রথম শুরুতে থাকবে, বাকি 5টা ডিজিট নিউমারিক হবে। তো আমরা একটু আগে যেটা করলাম, সেখানে 6-এর পরিবর্তে 5 হবে, আর পিবিটা ওই এর পরিবর্তে শুধু পিবি লিখে ইনভার্টেড কমা দিয়ে দুই পাশে রাখতে হবে। এটার পরে যদি আমরা মান্থলি বাজেট ট্রেসারে আসি, এটাও আছে একই বিষয়, অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন উইদাউট লিস্ট, এটা আছে অন্য টাইপের, উইদাউট লিস্ট কিন্তু ডাটা ভ্যালিডেশন করতে হবে। পরের ক্রিকেট ম্যাচের একটা আছে, এটার ক্ষেত্রেও দেখেন জার্সি নাম্বার ভ্যালিডেশন, এই যে ইউনিক অ্যাপ ভ্যালিডেশন, ইউনিক জার্সি নাম্বার ফর ইচ প্লেয়ার, জার্সি নাম্বার শুড বি 4 ডিজিট অ্যান্ড টেক্সট অ্যান্ড নিউমারিক ভ্যালু। পরের কোশ্চেনে যাই, এটা স্যালারি শিট, রেজাল্ট শিট, এটার ক্ষেত্রেও ভ্যালিডেশন থাকবে, এই রোল নাম্বারের ক্ষেত্রে ভ্যালিডেশন থাকবে, একই রোল দ্বিতীয় জনের হবে না। তারপরেরটা মান্থলি স্যালারি শিট উইথ বাজেট ট্রেসার, এটাও ওই এমপ্লয়িতে একটা ভ্যালিডেশন থাকবে, মানে প্রত্যেকটা জায়গায় ভ্যালিডেশন থাকবে। এইখানে ভ্যালিডেশনটা ছিল অন্য ভ্যালিডেশন, 1 থেকে 44 পর্যন্ত এন্ট্রি করতে হবে, এর বাইরে এন্ট্রি হবে না। তো এই ভ্যালিডেশন আমরা যারা জানি তারা মোটামুটি সব পেরে যাব, ওখানে একটু ঘাটাঘাটি করলেই হয়ে যাবে। তো আমরা দেখছিলাম আইডি নাম্বার ভ্যালিডেশন, আমরা কি এটা বুঝছি ক্লিয়ার? যদি বুঝে থাকি তাহলে আমরা নেক্সট পার্টে যাব। হ্যাঁ স্যার, এটা ক্লিয়ার। আচ্ছা, ওকে। এরপরে নাম যেভাবে থাকার সেভাবে থাকবে। ডেজিগনেশনে আরেকটা ভ্যালিডেশন বলছে এখানে, প্রশ্নে যাই, প্রশ্নটা দেখি। ডেজিগনেশনে কি বলেছে, ড্রপ ডাউন ইন ডেজিগনেশন, আমরা A4 সাইজ করে নিলাম, প্রথমটে ল্যান্ডস্কেপ করে নিলাম, ইউনিক ডাটা ভ্যালিডেশন করলাম, ড্রপ ডাউন ইন ডেজিগনেশন, ডেজিগনেশন যেহেতু হবে ড্রপ ডাউন মেনু, আমরা এটা তো আমাদের কিছু থাকার কথা না, এটা তো থাকবে ব্ল্যাঙ্ক।
অথবা লিখেই নিলাম। লিখে নিলেও এই যে পাশের চিহ্নতে ক্লিক করলে ড্রপডাউনটা দেখা যাচ্ছে, কে কোন পদবিতে আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। তো এটা কিভাবে করব? সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা ওই একইভাবে ডাটা ভ্যালিডেশনে যাব। এখান থেকে আমরা তখন সিলেক্ট করব লিস্ট। লিস্ট সিলেক্ট করে যে যে ডেজিগনেশন আছে প্রত্যেকটা কমা দিয়ে দিয়ে লিখে যাব। জাস্ট লিখে গিয়ে ওকে ক্লিক করব, আমাদের একটা ড্রপডাউন তৈরি হয়ে যাবে। এটাই একটা ড্রপডাউন, এটাই চেয়েছে এখানে প্রশ্নে যে ড্রপডাউন ইন ডেজিগনেশন, এটা হয়ে গেল। এরপরে আমাদের আসছে বেসিক স্যালারি। আমরা একটু ডিলিট করে দিই বেসিক স্যালারিটা, আমরা বেসিক স্যালারিটা বের করব। বেসিক স্যালারিটা বের করার জন্য আমরা একটু প্রশ্নটা ভালো করে দেখব। বেসিক স্যালারি বেসড অন ডেজিগনেশন, ডেজিগনেশনের উপর বেস করে বেসিক স্যালারিটা হবে। যে সিও তার 50,000, যে এমডি তার 45,000, যে ম্যানেজার তার 40,000, যে আইটি তার 35, যে এক্সিকিউটিভ তার 30, ট্রেনার হচ্ছে 30, অন্যান্য যারা তারা 20। এই কয়জন ব্যক্তি আছে তাদের এই মাপের স্যালারি হবে। আমরা এটা ফর্মুলার মাধ্যমে করব। আমরা ইফ ফর্মুলা প্রত্যেকে জানি, ইফ ব্র্যাকেট ওপেন লজিক্যাল টেস্ট, এই সেল ইকুয়াল যদি সিইও হয় আমরা জানি, কমা সিইও হলে কি হবে, ভ্যালু ইফ ট্রুতে, তাহলে তার স্যালারিটা হবে, স্যালারি তার 50,000, কমা ভ্যালু ইফ ফলস, ভ্যালু ইফ ফলসে আমরা যে কোনো কিছু লিখে দিতে পারি। কিন্তু আমাদের এখানে ফর্মুলা একজনেরটা মাত্র শেষ হলো, সিও যদি হয় তাহলে 50, সিওর পরে এমডি হলে কত, ম্যানেজার হলে কত, এমনটা প্রত্যেকটায় যেতে হবে। যে কারণে আমরা কি করব, এখানে আবার ইফ কল করব, ইফ ব্র্যাকেট ওপেন, আবার একইভাবে লজিক্যাল টেস্ট দিব, এই সেল ইকুয়াল যদি এমডি হয়, কমা তাহলে হবে 45,000, কমা ভ্যালু ফলসে আবার ইফ কল করে ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি হয় ম্যানেজার। আমরা ইনভার্টেড কমা কেন ব্যবহার করি জানি এটা? স্ট্রিং এর জন্য, আচ্ছা, ক্যারেক্টার বা টেক্সটের জন্য। টেক্স যেন এটাকে টেক্স হিসেবে কল করে, এজন্য। এই সেল যদি ম্যানেজার হয় তাহলে কত আমাদের স্যালারি, 40, তাহলে আমরা এখানে লিখে দেব 40, কমা আবার ই ব্র্যাকেট ওপেন, এই একই সেল যদি হয় এক্সিকিউটিভ তাহলে হবে ভ্যালু 35,000, কমা আবার ই ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি হয় আইটি তাহলে হবে 30,000, কমা আবার ই ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি হয় ট্রেনার তাহলে হবে 30,000, কমা এখানে আমরা 20,000 দিলে 20,000 দিয়ে দিলে হয়ে যাবে, যে অন্য যারা তারা 20 দিয়ে দিলাম, 20 তাহলে হয়ে যায়। এখন 20 দেওয়ার পরে কয়টা ব্র্যাকেট ক্লোজ করব, প্রত্যেকটা ব্র্যাকেট ক্লোজ করতে করতে যখন দেখব আমাদের লাস্ট ব্র্যাকেটটা কালো হয়ে গেছে তখন আমরা ক্লোজ করে দিলেই আমাদের এই একটা ফর্মুলাকে নিষ্পন্দ ফিল ফ্লাশ করলে যার যার পদবি অনুযায়ী তার তার স্যালারিটা দেখা যাচ্ছে। এই যেমন সিও যদি দেয় তাহলে 50 দেখা যাচ্ছে, যদি সিও না দিয়ে সে যদি আইটি হয় তাহলে 30 দেখা যাচ্ছে, ম্যানেজারের পরিবর্তে সে যদি অন্য কিছু হয় তাহলে তাকে দেখা যাচ্ছে 20,000, সরি 2,000 দেখছি, আমরা ফর্মুলার ভিতর 2,000 লিখেছি। আচ্ছা, তাহলে সে হয় 20,000। এখন আমাদের এখানে ভ্যালিডেশন কি ছিল, এই কয়টা আইটেম, আদার্স ট্রেডার এটা ওটা যা ছিল, এখন কোনো একজন কিছু নেই, জিরো, তাহলে তার 20,000 চলে আসছে, কারণ তখন তাকে আদার্স হিসেবে ধরে নিয়েছে। যাই হোক, এটা ইস্যু না, এটা তেমন কিছু ধরবে না। তো এই বেসিক স্যালারিটা এভাবে বের করতে হবে। বেসিক স্যালারির উপরে বেস করে হাউস রেন্টটা বের করতে হবে। যেমন এখানে বলা থাকলো হাউস রেন্ট হবে ডেজিগনেশনের উপরে, সিওর হবে 50%, এমডির হবে 45%, ম্যানেজারের 40%, এভাবে করে একটা পার্সেন্টেজ দেওয়া আছে।
তার মানে সিওর যা বেতন তার 50% হবে তার হাউস রেন্ট, তাই তো? তো হাউস রেন্ট যদি ডেজিগনেশন উপর বেস করে হয়, আমাদের শর্টকাট সহজ নিয়ম হচ্ছে যেটা, মানে শর্টকাট যেটা করতে পারি, আমাদের এই ফর্মুলাটাই তো এখানে নিয়ে আসতে পারি, কিন্তু এই ফর্মুলাটা যদি কপি করে এখানে নিয়ে আসি তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু কোনটা কল করতেছে, এই সেলটাকে ধরতেছে, আমরা এভাবে নিব না, আমরা এই ফর্মুলাটা এই অ্যাড্রেস থেকে, অ্যাড্রেস বার থেকে সম্পূর্ণ কপি করব। কপি করে নিয়ে আমরা এটা দেখাতে পারি এক এক করে ভেঙে ভেঙে, কিন্তু দেখানোর প্রয়োজন হয় না। এটা তার স্যালারি, স্যালারির সাথে গুণ 50% দিয়ে দেব। এটা হচ্ছে এমডির স্যালারি যা আছে তার সাথে তার 45% সে পাবে, কারণ এখানে বলে দিয়েছে যে এমডির 45% সে হাউস রেন্ট বাবদ পাবে, ম্যানেজার 40% পাবে। তো এই যে কারণে আমরা যার যত বেতনের সাথে সে যেটা পাবে সেটা তার পার্সেন্টেজ হিসাবে গুণ করে দিব। এরপরে ট্রেইনার যে সেও পাবে 30%, এমনকি আদার্স যে সেও 30% পাবে, কারণ আমাদের বলা আছে 30%, তার মানে 20,000-এর সাথেও তার 30% সে পাচ্ছে। এটা প্রত্যেকের পার্সেন্ট দিয়ে এন্টার দিলেই যার যত বেতন সেই অনুযায়ী তার তত পার্সেন্টেজ চলে আসছে। দেখেন একটু, আদার যে তার ক্ষেত্রেও 30% রাখা হয়েছে, ট্রেনারের ক্ষেত্রে 30%। তো এই প্রশ্নটা যদি এইটা যদি অ্যাসেসমেন্টে আসে সেক্ষেত্রে একটা মিল রাখে, সিওর 50%, এমডি 45%, এরকম একটা মিল রাখে, যে কারণে একটা করলে ওটার সাথে শুধু পার্সেন্টেজটা দিয়ে দিলেই শর্টকাটে করে ফেলা যায়। এটা কিন্তু আমরা শর্টকাটে করে ফেললাম, আমরা কিন্তু এটা ভেঙে ভেঙে দেখে দেখে করতে পারতাম। তো দেখে দেখে কি করবো নাকি এটাই আনাপ? এনাফ স্যার। আচ্ছা ওকে, মেডিকেল অ্যালাউন্সের ব্যাপারে যদি কোনো ফিক্সড বলা থাকে আমরা ফিক্সড অ্যামাউন্টটা দিয়ে দিব, যদি ফিক্সড না থাকে তাহলে আমরা সেভাবে দেবো। এই যে মেডিকেল অ্যালাউন্স বলা আছে 10% ফিক্সড, আমরা 10% দিয়ে দেবো। জাস্ট কিসের উপরে? তার বেসিক স্যালারির উপর 10%, বেসিক স্যালারি যেটা আছে ইন্টু 10% প্রত্যেকের জন্য সেটা চলে আসলো। গ্রোস স্যালারি, গ্রোস স্যালারির জন্য প্রশ্নেই বলা থাকবে কিভাবে গ্রোস স্যালারি হবে। এই যে বেসিক স্যালারি প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল, তিনটা মিলে হবে গ্রোস স্যালারি। তো তার মানে আমরা এই তিনটা যোগ করব, তিনটা অলরেডি যোগ করা আছে। ট্যাক্স, সেই অনুযায়ী ট্যাক্স কত পার্সেন্ট থাকবে সেটা প্রশ্নে বলা থাকবে, ট্যাক্স 50% বলা আছে, ট্যাক্সটা 15% রেখে দেব। এরপরে গ্রোস থেকে ট্যাক্স বাদ গেলে যেটা হবে নেট অ্যামাউন্ট, নেট অ্যামাউন্টের ম্যাক্সিমাম কত মিনিমাম কত আমরা বের করব। এরপর সেখান থেকে আবার র্যাঙ্ক বের করব। র্যাঙ্কের ফর্মুলা তো আমরা জানি মনে হয়, তো তাও আমরা একটু দেখি র্যাঙ্কের ফর্মুলাটা কিভাবে করব। র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন, র্যাঙ্কের প্রথম চাচ্ছে নাম্বার, কোনটা র্যাঙ্ক করব, আমার এই নিট টোটাল যেটা এইটা র্যাঙ্ক করব, কমা দিব, কোন রেফারেন্স থেকে র্যাঙ্ক করব, এই তালিকায় যারা আছে তাদের মধ্যে থেকেই তো র্যাঙ্ক করব এই ব্যক্তিকে। তো এই তালিকাটাকে অবশ্যই আমরা একটু ফাংশন 4 ক্লিক করে লক করে ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার। এখানে যার যত র্যাঙ্ক, র্যাঙ্ক অনুযায়ী যার যেত মানে যে স্যালারি অনুযায়ী যার সব থেকে বেশি সে র্যাঙ্কের দিক থেকে 1-এ আছে। এই 1, এটাও 1, এটা 1, তিনটা 1 দেখাচ্ছে, তার মানে এই চারটা 1 দেখাচ্ছে, মানে চারটা 1 মানে 1 2 3 4, এরপরে দেখাচ্ছে সরাসরি 5। তো এটা যেভাবে আছে এনাফ, এটাই থাকুক, এটুকু এখানে থাকবে। এরপরে এখানে একটা ভিলুকআপের কাজ থাকবে। ভিলুকআপের কাজটা কিভাবে থাকবে একটু দেখি। প্রশ্নে এইটুকু সমাধান আমাদের করা শেষ হওয়ার পরে স্যাম্পল 2-এ থাকবে নেম আর অটোমেটিক্যালি শো বেসড অন সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার উপরে নামটা শো করবে এবং সেই অনুযায়ী বাকিগুলো এক এক করে শো করবে। এবং এটা সবশেষে বলছে সেভ এক্সেল ফাইল ইন ভেরিয়াস ফাইল ফরম্যাট। কী কী ফাইল ফরম্যাট? এক্সএলএস, এক্সএলএসএক্স, সিএসভি, পিডিএফ, চারটা ফরম্যাটে সেভ করতে বলছে। আমরা চারটা ফরম্যাটে সেভ সবাই করতে পারবো। পাসওয়ার্ড প্রোটেক্টেড দিতে যদি বলে আমরা পাসওয়ার্ড প্রোটেক্ট দিয়ে দিব। তো যাই হোক আমরা একটু দেখি, এইখানে স্যাম্পলটার মতো করে উঠালাম, সিরিয়ালের উপর বেস্ট করে আমাদের কি করতে বলছে, সিরিয়ালটা এখানে লিখলে সিরিয়ালের উপরে বেস করতে বলছে এবং সিরিয়াল নাম্বারটা লিখে নিই। সিরিয়ালের উপরে বেস করে নাম, ডেজিগনেশন, স্যালারি এগুলো আসবে। আমরা সিরিয়ালটাকে ড্রপ ডাউন করব, এখানে
সিরিয়ালটাকে লিস্ট ক্লিক করে, লিস্ট মানে একটা কমা দিয়ে একটা একটা লিখে দেওয়া যায়, অথবা চাইলে সিলেক্ট করে দিলেও সেটা একটা লিস্ট হয়ে যায়। সিলেক্ট করে দিলাম এটুকু, এখানে কিন্তু একটা লিস্ট হয়ে গেছে, একটা ড্রপ ডাউন হয়ে গেছে, এইগুলো ড্রপ ডাউন। তো সিরিয়াল নাম্বার, যে কোনো একটা সিরিয়াল নাম্বার নিলাম 5 নাম্বার। এবার আমরা ভি লুকআপ করব। ভি লুকআপ, আমরা ভি লুকআপের ফর্মুলা সম্ভবত সবাই জানি। লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু আমার এইটা হবে, আমরা সবাই বুঝি, টেবিল অ্যারে। টেবিল অ্যারে বলতে এইটুকু সম্পূর্ণ টেবিল আমরা নিয়ে নেই শুরু থেকেই, এটুকু সহই নিতে পারি। আমরা জানি ভি লুকআপে যেটা লুকআপ করব সেটা সবার বাঁ পাশে রাখবো। উপরের এটা সিলেক্ট না করে এটা থেকে করলেও হবে, উপরেরটা যদি রেখে দেই তাতেও কোনো সমস্যা নেই। তো আমরা উপরেরটা সহই রাখলাম, কমা কলাম ইন্ডেক্স নাম্বার। আমরা নামটাকে খুঁজব, এই হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার, এখান থেকে শুরু আর কি। এই হচ্ছে টেবিল, এই হচ্ছে 1 নাম্বার টেবিল, মানে 1 নাম্বার কলাম। এই হচ্ছে 2 নাম্বার কলাম। আমরা নামটাকে চাচ্ছি, নামটা 3 নাম্বার কলামে আছে। এভাবে করে প্রত্যেকটা এক একটা কলাম, 1 2 3 4 5 এভাবে করে আমরা যাবে কলামগুলো। তো আমরা নামটাকে চাচ্ছি সিরিয়াল নাম্বারের উপরে বেস করে। সিরিয়াল নাম্বার অবশ্যই 1 নাম্বার সবসময়ের জন্য, তার মানে 3 নাম্বার কলাম আমরা চাচ্ছি, কমা 3, কমা ট্রু নাকি ফলস, অথবা 0 অথবা 1। আমরা চাচ্ছি এক্সাক্ট ম্যাচ, মানে 0 আমরা ক্লিক করে দিলে হয়ে যায়, অথবা ফলস ক্লিক করে দিলে হয়ে যায়। 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমরা এবার একটু দেখি 3 নাম্বার কে আছে, বেল্লাল। আমরা একটু যাই তো দেখি 3 নাম্বারে নাম দেখা যাচ্ছে বেল্লাল। আমরা যদি 10 নাম্বার দেখি, 10 নাম্বারে কে, সৌরভ। এই যে 10 নাম্বারে সৌরভকে দেখা যাচ্ছে। তো এই ভিলুকআপটা নামের ক্ষেত্রে করলাম। এবার ডেজিগনেশনের ক্ষেত্রে করব ওই একইভাবে ভিলুকআপ। এটা চাইলে আরও সহজে করতে পারি। এবার ওই একইভাবে লুকআপ ভ্যালু করব, হচ্ছে আমাদের নামটাকে কমা, এটা কপি করে শুধু কলাম নামটা চেঞ্জ করে দিলেই তো হয়ে হ্যাঁ হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ, নাকি? এটা তো হয়, কিন্তু আমরা জাস্ট কপি করলে, কিন্তু নর্মালি এই কপি যদি এভাবে করি কপি, তাহলে হবে না। কপি করলে আমাদের করতে হবে ফর্মুলা বার থেকে এটাকে কপি, এটাকে কপি করে হ্যাঁ হ্যাঁ। একইভাবে এখানে রেখে ডেজিগনেশনের কলাম মেবি 4, এখানে শুধু 4 বসিয়ে দিলাম। আবার একইভাবে কপি করা যেহেতু আছে বেসিক স্যালারি আছে 5-এ, এখানে আমরা 5 দিয়ে দিলাম। এটা চাইলে আরও ডায়নামিক করা যায়, কিচ্ছু দিতে হবে না, একবার টান দিব হয়ে যাবে, সেটাও করা যায়। এভাবে করে বাকিটা সব করে দিব, আমরা এটা পারবো নাকি? আমাদের এটা এটুকুই। এরপরে যদি ইনভয়েসে যাই, ইনভয়েসটা এক্স্যাক্টলি এরকম করে স্যাম্পলের মতো করে তৈরি করব। আমরা একটু আমার এখান থেকে ইনভয়েসে চলে আসি। এই হচ্ছে ইনভয়েস, ওটার মতো করে আমরা তৈরি করে নিলাম। তো ওটার মতো তৈরি করতে গেলে যা যা যেভাবে চাই সেভাবে দিব। আমাদের একটা পিকচার নিতে বলবে, একটা লোগো নিতে বলবে। আমরা এই লোগোটা নেওয়ার পরে লোগোটার একটা সাইজ দিতে বলবে। আমরা এটা বাদ দিই, একটা লোগো যেহেতু নিতে বলবে, একটা লোগো একটু নেই। কিভাবে নেব, ইনসার্ট পিকচার, দিস ডিভাইস, একটা পিকচার নেব, যে কোনো একটা পিকচার। আমরা ধরে নিলাম কোনো পিকচার নাই, এই পিকচারটাই নেব। পিকচারটার সাইজটা কিন্তু অনেক বড়, সাইজটা একটু কমিয়ে নেই, আরও কমাই, আরও কমালাম, এখানে দিলাম। এবার একটু জিনিস দেখি, আমাদের এটা বললো 1/1 অথবা 1.2/1.2। আমরা কিন্তু এদিকে যদি কমাই, এদিকে যদি বাড়াই কমাই, আমাদের হয়তো কমে বাড়ে, কিন্তু বাস্তবে 1.2 হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো? আমাদের বোঝার কোনো উপায় নাই। এই হচ্ছে পিকচার ফরম্যাটে এসে এই হচ্ছে সাইজের একটা অপশন। 1.2/1.2 বললো, আমরা একটু উপরেরটা 1.2 লিখলাম, নিচেরটা গিয়ে দেখি 1.74 হয়ে গেছে, নিচেরটা এসে আবার 1.2 লিখলাম, উপরেরটা দেখলাম চেঞ্জ হয়ে গেছে। এটা হওয়ার কারণ কি বলতে পারেন? এই পিকচারের একটা অ্যাসপেক্ট রেশিও আছে, সেই রেশিওটা লক করা আছে, যে কারণে সেই রেশিও অনুযায়ী বাড়তেছে কমতেছে। আমরা এই পিকচারের এই সাইজের এখানে ক্লিক করলে, এই অ্যারো সাইজ, অথবা পিকচারটাকে রাইট ক্লিক করে ফরম্যাট পিকচার ক্লিক করলে এটা চালু হয়। এখান থেকে পিকচার মেনু থেকে আচ্ছা, পিকচার মেনু থেকে পাবো না এটা, হ্যাঁ প্রপার্টিস, হ্যাঁ পিকচারের প্রপার্টিস এটা বলে, সাইজ অ্যান্ড প্রপার্টিস, অথবা পিকচার সিলেক্ট থাকা অবস্থায় এই অ্যারো সাইনে ক্লিক করলে
আমাদের এই সাইজ অ্যান্ড প্রপার্টিসটা চালু হয়। এখানে লক অ্যাসপেক্ট রেশিওটা অফ করে দেবো, একটু অফ করে ক্লোজ করে দেবো। এবার আমরা যে সাইজ দিব সেই অনুযায়ী সাইজ হয়ে যাবে। 1.2 বাই 1.2 হয়ে গেছে। এই যেটা হয়েছে এটা হচ্ছে আমাদের লোগো সাইজ। আমাদের এভাবে লোগো সাইজটা দিতে বলবে। আমাদের যেভাবে যা নাম আছে নাম দিব, যেভাবে ডিজাইন আছে, ব্ল্যাক ফিল আছে, হোয়াইট ফন্ট আছে, আমরা ব্ল্যাক ফিল হোয়াইট ফন্ট দিয়ে দিলাম। হ্যালো, আমার যে কেটে গেছে এটাই তো খেয়াল নাই, আমি তো ক্লাস করাচ্ছিলাম। এটা আবার ইয়া করি নাই, রেকর্ড করিনি। যাই হোক, আবার একটু দেখি। ই ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি হয় গ্রেড 1, তাহলে আমাদের 150 টাকার রেট, সেই 150 টাকার সাথে গুণ হবে ওয়ার্কিং আওয়ার। আচ্ছা, কেউ একজন জয়েন হয়েছে মেবি। আচ্ছা, ওয়ার্কিং আওয়ারটা গুণ হবে আমাদের এখানে। এখন ওয়ার্কিং আওয়ার বলতে 41কে বুঝি আমরা, কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে সর্বোচ্চ 40 ঘন্টা পর্যন্ত তার কাউন্ট হবে। যদি 40-এর নিচে কারো হয় তাহলে তার সেটাই কাউন্ট হবে, 40-এর উপরে যদি হয় তাহলে 40 কাউন্ট হবে। তো আমরা এইখানে এইটাকে গুণ করে দিলে 41 গুণ হবে। আমরা তো 41 গুণ করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি 40 অথবা 40-এর নিচের কোনো কিছু। যে কারণে আমরা এখানে মিনিমাম ফর্মুলা কল করে ব্র্যাকেট ওপেন করে এই সেল কমা 40 ব্র্যাকেট ক্লোজ এটা করে দিলাম। এটুকু দ্বারা বোঝালো যে হয় 40 অথবা 40-এর নিচে যা ভ্যালু সেটার সাথে 150 গুণ হবে। এরপর কমা দিয়ে আবার এই ব্র্যাকেট ওপেন, একইভাবে এই সেল ইকুয়াল যদি হয় গ্রেড 2, তাহলে হবে কি, তাহলে 125 টাকা রেট, 125 টাকা রেটের সাথে গুণ হবে আবার সেম একই জিনিস, এই মিনিমামের এই ভ্যালুটাই গুণ হবে। এটাকে আমি এখানে দিয়ে দিলাম কমা, আবার ই ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি হয় গ্রেড 3, তাহলে হবে 100 টাকার রেট, এর সাথে গুণ হবে মিনিমাম যেটা থাকে সেটা, ব্র্যাকেট ক্লোজ কমা 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করতে থাকলেই আমাদের অ্যান্সারটা দেখা যাবে। তো এই মুহূর্তে আমরা দেখি একটু, এই ব্যক্তির ক্ষেত্রে 5000 দেখাচ্ছে, এইখানে 41 ঘন্টা না, এখানে যদি 50 ঘন্টাও হয় তবুও তার 5000। এখানে যদি তার 30 ঘন্টা হয় তাহলে 30 ঘন্টার সাথে তার 125 গুণ করে যা হয় সেটা হচ্ছে, যদি গ্রেড 2 এর পরিবর্তে গ্রেড 1 হয় তাহলে গ্রেড 1-এর যে রেট 150 টাকা, 150 টাকা হিসাব করে তার 4500 দেখাচ্ছে। যদি এখানে 40 হয় তাহলে সেই অনুযায়ী 6000 দেখাবে, 45 হলেও 6000 দেখাচ্ছে, কারণ 5 ঘন্টা তার ওভারটাইম হিসাবে যাচ্ছে, 5 ঘন্টা এখানে কাউন্টার হয়নি। এরপর যদি ওভারটাইমটা হিসাব করি তাহলে কিভাবে করব, ই ব্র্যাকেট ওপেন, এই সেল গ্রেটার দেন যদি 40 হয় বা লেস দেন, যদি দেখি লেস দেন 40 হয় সেভাবে করতে পারবো, লেস দেন 40 হলে তো কিচ্ছু হবে না, লেস দেন 40 হলে ভ্যালু ইফ ট্রুতে কিছু হবে না, ফাঁকা। আর যদি 40-এর উপরে হয় তাহলে কি হবে, তাহলে ব্র্যাকেট ওপেন করে দেই এই সেল মাইনাস হবে 40 ব্র্যাকেট ক্লোজ, এখানে একটা নির্দিষ্ট ভ্যালু হবে, 40 বিয়োগ দেওয়ার পরে যা হয় তা ভ্যালু হবে, তার সাথে গুণ হবে 200 টাকা নাকি 250 টাকা, যা রেট থাকে, 200 টাকা রেট থাকলে 200, যদি না থাকে তাহলে সেভাবে হবে। এখন দেখেন একটু 45, 5 ঘন্টায় তার 1000 টাকা ওভারটাইম হয়েছে, যদি কারো ক্ষেত্রে 41 হয় তাহলে তার 200 টাকা ওভারটাইম। এটা এভাবে করতে হবে। এই ব্যক্তির ক্ষেত্রে 30 ঘন্টা, তার কোনো ওভারটাইম নেই। এই ব্যক্তির 39 ঘন্টা, তার ওভারটাইম নেই। যদি 40ও হয় সেক্ষেত্রে ওভারটাইম থাকবে না, কারণ 40 ঘন্টা পর্যন্ত তার ওভারটাইম পাওয়ার জন্য সে রেডি না। যাই হোক, এইটুকুই এখানে এইভাবে এটাই করতে হবে। তো যাই হোক, আমি আজকে আর কন্টিনিউ করবো না, আপনারা এইটুকু বুঝছেন কিনা, যেটুকু বোঝানো হলো? হ্যাঁ স্যার, এটুকু কমপ্লিট। মকসুদ স্যার একটু রেসপন্ড করবেন। আচ্ছা, রেকর্ডিং আমি দিয়ে দিব,
দেখি এখনই দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। আমি তাহলে আজকে এখানেই থাকুক। সবাই ভালো থাকেন। আর আমি দেরি করার জন্য আজকে সঠিকভাবে ক্লাসটা করাতে পারিনি। যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।